আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। অনেকেই আপডেটের কথা বলতেছিলেন, অনেক গাইডলাইনের কথা বলতেছিলেন। তো গত 16 তারিখে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কেট যদি পাম্প হয়ে যায় বা বুল শুরু হয় তো কিভাবে আপনারা কি করবেন। তো সেই ভিডিওটাতে মধ্যে আমি ডিটেলে বলে দিয়েছিলাম এবং আমি 16 তারিখে 25 তারিখ পর্যন্ত কিভাবে ট্রেড করব সেটা আপনাদেরকে ডিটেলে বলে দিয়েছিলাম। তো এখন আর কোনো আপডেটের প্রয়োজন ছিল না, তারপরে অনেকে প্রমোতে বা নানান ধরনের নানান কোশ্চেন করতেছিলেন। তো সেই জন্য আজকে ভিডিওটা আমি তৈরি করতেছি। তো শুরুতেই 3টা গাইডলাইন দিব, তারপর হালকা কিছু মানে আপডেট আছে সেই আপডেট গুলো বলে দিব। এছাড়া 25 তারিখ পর্যন্ত কিভাবে কি করবেন বা 25 তারিখের আগ পর্যন্ত মার্কেট কতখানি বা কিরকম পাম্প হতে পারে সেটা সম্পর্কে ডিটেইলে 16 তারিখে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো সেটাও এখন তুলে এখনো দেখে নিতে পারেন যারা নাকি মনে করেন স্পটে ট্রেডিং করতেছেন। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। তো আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি এই ভিডিওগুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, এবং এই ভিডিওগুলোতে আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, নিজের গাইডলাইন এবং আমার যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো এই ভিডিও দেখে আপনি নিজে কোনো ডিরেক্টলি কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না, নিজে আপনি আরো আপডেট হওয়ার চেষ্টা করবেন, অ্যানালাইসিস করার চেষ্টা করবেন এবং তারপরে আপনি নিজের মতো করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। তো শুরুতে আমি আপনাদেরকে গাইডলাইনটা বলার চেষ্টা করি, তারপর মনে করেন যে আপডেট গুলো আছে যার মন চাইলে যার যার ভালো লাগে তারা সেগুলো দেখবেন, আর না হলে মনে করেন না দেখলে অসুবিধা নেই। কিন্তু সবাই গাইডলাইনটাই মনে চাইতেছিল তো সেটা বলে রাখি। ফার্স্টে যে বিষয়টা গত 16 তারিখে আমি বলছিলাম যে 16 তারিখ এবং 17 তারিখে যদি কারেকশন না নেয় তাহলে মার্কেট পাম্প করবে, অল্ড কয়েন গুলো পাম্প করা শুরু করবে। তো অল্ড কয়েন গুলো কিভাবে আপনারা সেল দিবেন, তো আপনার কাছে যে যে অল্ড কয়েন গুলো আছে সেগুলো আপনি 20% করে সেল দিবেন। আপনাদেরকে যে গাইডলাইনটা দিয়েছিলাম আমি 20% করে সেল দিতে বলছিলাম, তো সেখানে আমি অ্যানাকন্ডা দিয়ে আপনাদেরকে একটাই দিই। অ্যানাকন্ডাটা আমি যখন কিনি বা আপনাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছিলাম কিনতে, এবং আমার এই গাইডলাইনটা পুরোপুরি ডিরেক্টলি বা পার্ট বাই পার্ট আমি করে দিয়েছিলাম আমার ইনফো গ্রুপে। তো অ্যানাকন্ডা আমি 0.24-এ কিনছিলাম, মানে 24-এ। তো 0.24-এ আমি যখন কিনছিলাম 0.28 আমি 20% অর্ডার দিই, ঠিক আছে। 0.32-তে আমি আরো 20% অর্ডার দিই, 0.36-এ আমি আরো 20% অর্ডার দিই, তিনটা। 0.4-এ আমি আরো 20%, ঠিক আছে। তো 20% করে 4টা অর্ডার দিছি এবং 0.5-এ আমি অর্ডার দিছি, আর বাকি যে 20% আছে, ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে ভাঙা আমি স্পট গুলা থেকে আমি প্রফিট নিতে বলছিলাম। কারণ কি তখন আমি মনে করেন যে অনেক ফোমো ছিল বা ভবনের ভিতরে ভয় ছিল যে আবার ডাউন হয়ে যাইতে পারে কিনা, আপনারা সকলে এটা খুব ভালো করে জানেন। তো যদি বাই চান্স মনে করেন যে 20 তারিখের পর একটা ডাউন আসা পড়লো বা মনে করেন যে 18 তারিখের পর একটা হঠাৎ করে কোনো একটা নেগেটিভ বিষয় ঘটে গেল, তখন কি করবো? তো এই জন্য 30% করে সেল, মানে 20% করে সেল দেওয়ার কথা বলছিলাম। তো এটার পিছনে আরেকটা বিষয় হলো কি, যেমন ধরেন যে আমি একটা ভুল করে ফেলছিলাম, আমি ভুল করে ফেলি নাই, আমার প্রয়োজনের জন্যই আমি এই বিষয়টা করছিলাম। আইএনজি আমি 13-তে ফুল সেল দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ফুল সেল দিয়ে দিয়েছিলাম। এখন আইএনজে কয়েন কোথায় আসলো? 15-তে আসলো, এখন তো আফসোস হওয়ার কথা না। তো এই জন্য ভাগ ভাগ করে যাতে মনে করেন যে না মনের ভিতরে সেই আফসোসটা না আসে। তো আপনার কাছে যদি এখনো যদি আপনি স্পটে কি মানে কি লো থেকে কিনে থাকেন এবং আপনি প্রফিটে থাকেন, এখন আপনি 20% বা 25% করে করে সেল দিয়ে দিয়ে প্রফিট নেন, যাতে মনে করেন যে আপনার এখন যদি $1 থাকে, কালকে যদি সেটা দাম $2 হয়ে যায়, সে মানে আজকে আপনি সেল দিলেও কালকে যাতে আবার আরো কিছু প্রফিট নিতে পারেন। কিন্তু আজকে $1 যদি ফুল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার মনে করেন যে সেই জিনিসটা আর পাবেন না, বা সেটাও খুবই আফসোস লাগবে। ফার্স্টের গাইডলাইন এটা গেল। 2 নম্বর গাইডলাইন, গত 2 দিন ধরে মানুষ যে পরিমাণে মনে করেন কমেন্টস করতেছে, সেই কমেন্টস এর উত্তর বারবার দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গেছি। যে ভাই আমি তো আপনি তখন বলছিলেন কিনি নাই, বা মার্কেট যখন ডাউন ছিল তখন তো কিনি নাই, এখন আপ গেছে, এখন কি কিনা যাইবো কিনা? ভাই এই কোশ্চেনটার উত্তর আর কি দিব, কিভাবে বুঝাবো? আপনি নর্মালি কমন সেন্স এটা খাটান। আচ্ছা আমি আইএনজে দেই করি, আইএনজে আপনাদেরকে আমি কিনতে বললাম 10-এ, আমিও কিনলাম 10-এ, এখন আইএনজে কয়েন হয়ে গেল 15, ঠিক আছে। আগামী 30 তারিখে রেড কার্ড হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা রেড কার্ড নিয়ে বিস্তারিত একটা বিষয় ডিটেলে ভাইঙা বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু পরে বলতেছি সেটা। আগামী 30 তারিখে রেড কার্ড হওয়ার সম্ভাবনা নাই, তার মানে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে। আপনি এখন যদি 15-তে কিনেন, 25 তারিখের পরে 26-27 তারিখে আরেকটা কারেকশন নেওয়ার সম্ভাবনা আছে, নিবে কিনা জানি না। যদি বাই চান্স নেয় তাহলে মনে করেন যে 15 থেকে 13-তে এসে বললো, রেড কার্ড না হলে মনে করেন যে আরো 1 কমলো, 1 তারিখ থেকে ট্যারিফ শুরু হলে আরো 2 কমলো, তখন কিন্তু আপনি আমার বলবেন যে ভাই আপনি তখন বলছিলেন কিনতে, তাই না? তো আপনি এত মার্কেট বুল মার্কেটের মধ্যে, যে এখন ধরা যায় একটা মিনি বুল, এই বুলের মধ্যে কেন কিনবেন, কোন হিসাবে কিনবেন?
ব্রেনটা খারাপ, আপনি ডাউনে কিনেন নাই ঠিক আছে, এখন আপনি পাম্পে কোন হিসাবে কিনতে চান? কখনোই কোনোভাবে যদি কেউ যদি বলে পাম্পিং এর সময় কিনতে, ভুলেও সেই ফাঁদে পা দিবেন না। ঠিক আছে, আপনার কাছে যদি বলে যে $1 কোটি একটা কয়েন কিনলে আপনার $1 কোটি লাভ হয়ে যাবে, তখনও ভুলেও সেই ফাঁদে পা দিবেন না, এই পাম্পিং এর মোমেন্টে কিনবেন না। 2 নম্বর কথা, আমি প্রায় এই যে যখন কি 16 তারিখে পরে আমি বললাম যে আমি আবার নতুন করে নেক্সট ডাউনের মধ্যে কোন কয়েনগুলো কিনবো সেগুলো নিয়ে রিসার্চ শুরু করছি। টোটাল 17টা কয়েন আমি রিসার্চ করছিলাম, আগের কয়েনগুলোর সাথে আরো কিছু অ্যাড করছিলাম, এবং এখন সেটা হয়ে গেছে 24 কয়েন, 24টা কয়েন। তো আমি আমার ইনফো গ্রুপে এখন তুলি দেই নাই, আরো রিসার্চ করা একটুখানি কমানোর চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আরো বাইরে গেছে, সেগুলো মনে হয়েছে যে না এগুলো ভালো করতেছে। তো টোটাল 25টা কয়েন আমি আমার ইনফো গ্রুপে দিয়ে দিব, সেগুলো ডিটেল ভাবে কোন বাইজনে কিনলে, এখন তো কেনার সময় একেবারেই না, কখন সময় কেনার সময় আসলে সেটা হবে, বা এমন হইতে পারে যে আমি কালকে মারা যাইতে পারি, তো তখন তো নাও থাকতে পারি, তাই না? তো আমি 22 জনগুলো আমি আমার ইনফো গ্রুপে সুন্দর করে আমার ইনফো ডিটেইলে বলে দিব, আর নামগুলো আগামী মাসে, ঠিক আছে, আগামী মাসে বলতে আরো দুইটা সপ্তাহ পরে আমি আমার চ্যানেলে দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলে, এবং ইউটিউবেও যদি সময় পাই, ইউটিউবে ভিডিও করা যাইতেছে না, এই ধরনের কয়েনের নাম দিয়ে ভিডিও করলে সেগুলো সমস্যা হয়, স্ট্রাইক আসতেছে, তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। ইনফো গ্রুপে আজকে কালকে দেওয়ার চেষ্টা করবো, আরো 2-3 দিন আগে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তখন আমার সময় হয়ে ওঠে নাই। তো সেই কয়েনগুলো অ্যানালাইসিস করছি, নেক্সট জাম্পে কোনগুলো কিনবো, ইনশাল্লাহ আপনারা সেই কয়েনগুলো ভবিষ্যতে পেয়ে যাবেন। তখন যখন এই বাইজন আসবে তখন আমি আপনাদেরকে বলে দিব যে কোথায় বাইজন, ঠিক আছে, কখন কিনতে কেনা উচিত, ঠিক আছে। 3 নম্বর গাইডলাইন যেটা, একটা এই যে আমি আমার টেলিগ্রামে একটা পোস্ট করছি, ওয়াইজ অ্যাডভাইস নামে একটা চ্যানেল আছে, এটা হলো টুইটারে, এই টুইটারের মধ্যে এই ওয়াইজ অ্যাডভাইসের মধ্যে একটা বিষয় মনে করেন যে পোস্ট করছে, যে আপনি যদি একটা বা দুইটা এক্সচেঞ্জ ইউজ করে থাকেন তাহলে আপনি ক্রিপ্টো মার্কেটে থাকার যোগ্য না। কারণ কি, উনি একটা বিষয় মনে করেন যে তার আগে একটা পোস্ট করছিল যে গত 2-3 বছরের মধ্যে 9টা এক্সচেঞ্জ হ্যাক হয়েছে, তার মানে কোনো এক্সচেঞ্জই সেভ না। তো উনি যে বিষয়টা বলছিলেন, গত 2 মাস আগে এই বিষয়গুলো আমি বলে আসতেছিলাম, এবং সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে রেফার এক্সচেঞ্জ গুলোর মধ্যে এখন করতাম, আপনাদেরকে রিসার্চ জানার জন্য রেফার চাইতেছিলাম, আমি রিয়েলি সরি ফর দিস রেফার গুলো চাওয়ার জন্য। কিন্তু সেই বিষয়টা কি ছিল, আপনি মনে করেন যে $500 উপর বা $1000 উপর আপনার যদি অ্যামাউন্ট থাকে স্পটে, আপনার কোনোভাবে একটা এক্সচেঞ্জে রাখা ঠিক না, আপনি কমপক্ষে 4টা এক্সচেঞ্জ বা 5টা এক্সচেঞ্জে রাখার চেষ্টা করবেন। কারণ কি, বর্তমানে এটার সিকিউরিটি খুবই কমে আসতেছে, যে কোনো এক্সচেঞ্জ যে কোনো মুহূর্তে এই হয়ে যাচ্ছে। ধরেন যে আপনি মনে করেন যে বাইন্যান্সে 10টা সোলানা কিনছেন, বাইন্যান্স সাডেনলি হ্যাক হইলো, আপনি তখন কিন্তু মনে করেন ডিরেক্টলি উইথড্রয়ালের অপশন তারা অফ করে দেয়, বা আমাদের সেই ক্রিপ্টো গুলা চলে যায়। কিন্তু যদি 10টা সোলানা আপনি কিনলেন একবারে ডাউনে, কেনার পরে সেই 10টা সোলানা আপনি মনে করেন যে 5টা এক্সচেঞ্জে ডিভাইড করে, মনে করেন প্রত্যেকটা এক্সচেঞ্জে দুটা করে রাখলেন, বা প্রত্যেকটা এক্সচেঞ্জে আলাদা মানে ইউএসডিটি ট্রান্সফার করে সেই সব এক্সচেঞ্জ থেকে লো থেকে করে দুটা করে করলেন। তো বাইন্যান্স যদি মনে করেন যে ভাই আপনার, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি বাইন্যান্সের নাম দিয়া, তো আপনি আবার সেটাকে বাইন্যান্সে ধরে নেবেন না। তো ধরেন বাইন্যান্স পা দিলাম, ধরেন কুকয়েন আপনার 10টা আছে, কুকয়েনটা মনে করেন যে কালকে হ্যাক হয়ে গেল গা, আপনার কিন্তু 10টাই মনে করেন যে গেল গা। কিন্তু যদি আপনি 5টা এক্সচেঞ্জে খুব ভাগ করে রাখেন, একটা এক্সচেঞ্জ হ্যাক হয়ে গেলেও আপনি মনে করেন বাকি 8টা কয়েন কিন্তু সেভ হয়ে গেছে, আপনি কিন্তু প্রফিট বা আপনার এভারেজ বা আপনার ইনভেস্টটা কিন্তু বাকি 8টা দিয়ে উঠা ফেলাইতে পারবেন, তাই না? তো এই জন্য আপনার কমপক্ষে 4 থেকে 5টা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট থাকা উচিত। 2 নম্বর কথা, আপনার প্রত্যেকটা এক্সচেঞ্জের ইমেল আলাদা আলাদা রাখা উচিত। এবং 3 নম্বর কথা বা 3 নম্বর যে বিষয়টা, সেটা কি, আপনি এইখানে 100% একটা বিষয় মাথায় রাখবেন যে প্রত্যেকটা এক্সচেঞ্জের ইমেল গুলো তো আলাদা রাখছেন, প্রত্যেকটা এক্সচেঞ্জের পাসওয়ার্ড গুলো আলাদা রাখবেন। 4 নম্বর বিষয়, এখানে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি প্রত্যেকটা এক্সচেঞ্জের যে গুগল অথেন্টিকেটর যে আপনি করছেন, গুগল অথেন্টিকেটরটা আপনি আলাদা আলাদা ইমেল করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা ইমেলে সেইখানে মনে করেন যে সেভ করবেন, ঠিক আছে, যাতে আপনার ইমেল কোনো একটা হ্যাক হলেও বাকি এক্সচেঞ্জে না হয়, কোনো একটা পাসওয়ার্ড যদি সমস্যা হয়ে যায় বাকিগুলো যাতে সেটা ইফেক্ট না হয়, বা আপনার গুগল অথেন্টিকেটর যদি করে বাকি একটা এক্সচেঞ্জের অ্যাক্সেস পাইলেও বাকি 5টা যাতে না পায়, এই বিষয়টা মাথায় রাখবেন, 100 কেয়ারফুলি রাখার চেষ্টা করবেন। আমার গাইডলাইন দেওয়া শেষ, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ ছোটখাটো আপডেট দেওয়ার চেষ্টা করবো, গুরুত্বপূর্ণ যেগুলো নাকি আপনাদের খুবই প্রিয়। সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে, ক্রিপ্টো অ্যাক্ট পাস। ক্রিপ্টো অ্যাক্ট যে পাস হয়েছে, এইখানকার একটা বিষয় কি, যে ডোনাল্ড ট্রাম্প এখন স্টেবল কয়েন গুলাকে সামনে আনার চেষ্টা করতেছেন বা প্রমোশন করার চেষ্টা করছেন। স্টেবল কয়েনকে প্রমোশন করতে হলে ডলার লাগবে, ডলার যদি, তার মানে ডোনাল্ড ট্রাম্প এই জন্য ক্রিপ্টোকে প্রমোশন করছেন যে সে যাতে ডলার ছাপানোর একটা স্ট্রং সোর্স পায়, এই বিষয়টা মাথায় রাখবেন। ডলার ছাপানো হলে মার্কেট আবারও পাম্প করবে,
কিন্তু সেটা লং টাইমের জন্য না, শর্ট টাইমের জন্য, কারণ ডলারের ঘাটতি তৈরি হইতেছে। দেখেন গত 2 দিন আগে বা 3 দিন আগে আপনাদেরকে আমি একটা বিষয় বলছিলাম যে ইন্ডিয়ান এক্সচেঞ্জ গুলো থেকে একটুখানি দূরে থাকবেন। ইন্ডিয়ার 2টা এক্সচেঞ্জ পপুলার হলো, একটা হলো উইজারএক্স আর একটা হলো কয়েনডেক্স, দুটোটাই হ্যাক হয়ে গেল। উইজারএক্স এখন তৈরি মনে করেন যে তাদের ক্রেতাদের বা তাদের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কোনো ধরনের হিন্স দেয় নাই, তারা বাসায় ঘুরাইতেছে। কিন্তু কয়েনডেক্স বলতেছে যে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা যাদের যাদের লস হয়েছে তাদেরকে দিব, এটা খুবই একটা ভালো জিনিস। কিন্তু আমি একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করছিলাম, ইন্ডিয়ান কোনো এক্সচেঞ্জ থেকে আপাতত আমাদের দূরে থাকা উচিত, ঠিক আছে? কারণ কি, তারা সেই বেসটা এখন তৈরি করতে পারে না। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ ঠিক আছে আমরা এক্সচেঞ্জ গুলোর মধ্যে রাখবো, আমি নর্মালি 5টা এক্সচেঞ্জ ইউজ করি। এই এক্সচেঞ্জের এটাও মনে করেন যে গত 2 মাস আগে যখন বাংলাদেশে একটা বিষয় হলো যে বাইন্যান্সের ব্যাপারে নিয়ে বাংলাদেশে একটা সমস্যা হয়েছিল, তখন আপনারা অনেকে আমার রিকোয়েস্ট করছেন ভাই কেওয়াইসি ছাড়া কিছু এক্সচেঞ্জের নাম বলেন, তখন আমি 5টা এক্সচেঞ্জের নাম বলছিলাম। তখন আমি এক্সচেঞ্জ গুলোর মধ্যে জয়েন করে শুরু করলাম। এছাড়া আরো 2-3টা এক্সচেঞ্জ আমার অ্যাকাউন্ট ছিল। তো আর হলো গিয়া সেভলি আমি এক মাস আগে একটা ভিডিও করছিলাম যে আপনার ক্রিপ্টো গুলো কিভাবে সেভ রাখবেন। তখন আমি কয়েকটা এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট করলাম। পরে আমি বললাম যে সে তখন মনের ভিতরে একটা লোভ লাগছিল, এটা সত্যি কথা, এখানে এটা স্বীকার করতে কোনো প্রকার বাধা নেই। আমি যখন আপনাদেরকে এই বিষয়গুলো ইনফরমেশন গুলো দিতেছি, আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার রেফার থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো আমি একটা জিনিস বলি ভাই, দেখেন আমার ভিডিও যদি ভাল লাগে তাতেও কোনো বিষয় না, আমার ভিডিও যদি ভাল না লাগে তাও কোনো বিষয় না। আমি আপনাকে গুরুত্বপূর্ণ আপডেট দিতেছি, অনেকগুলো আপডেট আজকে আছে, একটা পর একটা করে দিতেছি। তো দেখেন আমার আপডেট গুলো যদি আপনার ভালো লাগে আপনি নিবেন, আপনি নিজে সেভ হওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর কথা, আমি অনেকে আমাকে রেফারের জন্য গালি টালি দেন। আপনার যদি মনে হয় যে না আমার রেফার দেওয়া উচিত না, আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে সেখান থেকে ডাউনলোড করবেন, নিজেরটা নিজে করবেন। আমাকে রেফার দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আমাকে ভাল লাগে, আমার ইনফরমেশনটা লাগে, অনেকে আছে যে ভাই আপনার ইনফরমেশন খুবই ভালো লাগে, আপনি কোডটা দেন, অনেকে এভাবে মেসেজ করে। আপনি আমার এই ভিডিওর নিচে মনে করেন আমার রেফারের লিঙ্ক গুলো দেওয়া আছে, আপনি সেটা থেকে রেফার হন। কিন্তু ভাই গালি দেওয়ার কিছু নাই, আমি তো ভাই আপনাকে হেল্প করার চেষ্টা করতেছি, এমন তো না যে আমি আপনার ক্ষতি করার চেষ্টা করতেছি। দেখেন বর্তমানে মনে করেন যে এই বছর অ্যানালিস্টদের মতে হ্যাকাররা এতটা স্ট্রং হয়ে গেছে, প্রত্যেকটা এক্সচেঞ্জের পিছনে মনে করেন যে 10 থেকে 15টা হ্যাকারের গ্রুপ মানে ট্র্যাকিং করার চেষ্টা করতেছে। এরকম একটা নিউজ আসছিল, ফিলিপাইনের একটা নিউজ, কিছুদিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। এই বিষয়গুলো টেলিগ্রাম চ্যানেলে দিই, কারণ হলো ইউটিউবে দিলে এগুলো সমস্যা হয়। তো এই যদি আপনার ভালো লাগে আপনি করবেন, না ভালো লাগে নাই। কিন্তু ভাই দয়া করে আসলে উল্টাপাল্টা বাজে কমেন্ট করবেন না, যে জিনিসগুলো আসলে মনের ভিতরে আমার খুবই কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। আর গতকালকে একজন একটা প্রশ্ন করেছিলেন ভাই আপনি কোন কোন এক্সচেঞ্জ ইউজ করেন, এইটা তো বলা ঠিক না। তবে আপনাদের উপকারের জন্য আমি যে কটা এক্সচেঞ্জ ইউজ করি বর্তমানে সেটা বলে দিতে পারি। বাইন্যান্স আর কুকয়েন, বাইবিট, এই 3টা বাদে আমি অন্য যে এক্সচেঞ্জ গুলো ইউজ করতেছি, আমি এমইএক্স ইউজ করি, খুবই ভালো লাগে, ভালো লাগতেছে। আমার স্পট গুলো আমি যেখানে রাখি, ঠিক আছে। তারপরে হইলো গিয়া বাইবিট ইউজ করি, তারপরে হইলো গিয়া বিএক্স গত 2 সপ্তাহ ধরে ইউজ করা শুরু করছি, বিটমার্ট 1 মাস ধরে ইউজ করতেছি, বিটি ইউনিক্স এটার মধ্যে কেওয়াইসি লাগে না এই জন্য ইউজ করতেছি এটার মধ্যে, আর হলো এলব্যাংক। এই 6টা এক্সচেঞ্জ আমি এখন বর্তমানে মানে ইউজ করতেছি। তো আপনারা যদি এই 6টা এক্সচেঞ্জে মনে ভালো লাগে আপনি ডিরেক্টলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি আপনাকে আমার ইনফরমেশন আপনার হেল্পফুল হইতেছে, নিচের লিঙ্ক আছে আমার, সেখান থেকে আমার লিঙ্ক দিয়ে আপনি রেফার হইতে পারেন। 2 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ, ব্রিক্স দেশগুলা মানে ডলারের প্রেক্ষিতে বিপরীতে আরেকটা মানে ব্রিক্স একটা কয়েন বা ব্রিক্স একটা মুদ্রা বা ব্রিক্স একটা কারেন্সি তৈরি করার চেষ্টা করতেছে। যদি আপনারা চিন্তা করে থাকেন যে ডলারের কে তারা টেক্কা দিবে, ডলারকে যাতে কেউ টেক্কা না দিতে পারে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, এরকম অনেক প্ল্যান আমেরিকা আগে তৈরি করে রাখছে, ঠিক আছে। আমেরিকা মানে একা রাজত্ব করে যাইতেছে। যত যে ইন্টেলিজেন্স গ্রুপ আছে তারা কিন্তু অনেক স্ট্রং, তারা কিন্তু আগেই মাথায় রাখছে যে ভবিষ্যতে কখনো আর 100 বছর আগে, 100 বছর আগে না আরো 50 বছর আগে থেকে, মানে 1951 সাল থেকে ডলার স্ট্রংলি যাত্রা শুরু হয়। 1947 পর থেকে মনে করেন যে 51 থেকে অফিসিয়ালি যাত্রা শুরু হয়। তো তখনই তারাই রাখছে যে আমরা এই যাত্রাটা শুরু করছি, এই ডলারটা এখন বিশ্বের সেরা মুদ্রা বা স্টেবল মুদ্রা। তো এটা বেশি যদি কোনো কোনো কখন খারাপ সেটাকে আমরা কিভাবে ডাউন করাবো সেটা প্ল্যানিং করে রাখছে, এক্সপেরিমেন্ট করে রাখছে, স্যাম্পল তৈরি করে রাখছে, এক্সাম্পল তৈরি করে রাখছে, সেগুলো সব কিছু তৈরি করা। তো ব্রিক্স যদি আসে সেটাকে স্ট্রং হইতে অনেক সময় লাগবে এবং সেটার পিছনে আমেরিকা তার সম্পূর্ণ শক্তি ইউজ করবে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছিলাম, গ্রিড লেভেল যদি 75 এর উপরে থাকে এবং ইটিএইচ যদি সেল হইতে থাকে তার মানে বুঝতে পারবেন যে মার্কেট যে কোনো মুহূর্তে ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটোই সেম পজিশন, ইটিএফ বলে বলছি, ইটিএফ সেল হইতেছে। 2 নম্বর গ্রিড লেভেল 75 উপরে আছে। যারা নাকি স্পটে কিনে
এখন প্রফিটে আছেন তারা ছোট ছোট করে প্রফিট নিয়ে ফেলেন। আর এত বেশি লোভ করেন না যে একবারে সেই আরো 500 গুণ বাড়লে আমি তখন যা সেল দিব। আপনি হালকা হালকা করে সেল দেন। এখন 100 গুণ বাড়লে 110% সেল দেন, 200% বাড়লে আরো 20% সেল দেন। কিন্তু একবারে বাড়বো তখন যে সেল দিব এই আশা করলে আছে না, আপনি মনে করেন যে আফসোস করতে হবে। এরপরের বিষয় রেট কাট নিয়ে যে বিষয়টা বলতে চাইছিলাম, দেখেন 30 তারিখে রেট কাট হওয়ার সম্ভাবনা নাই। আমরা কিন্তু জানি যে রেট কাট না হলে সব মানে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তবে এইখানে আরেকটা লজিক আছে, আপনি এই লজিক গুলা দেখছেন কিনা জানি না, বা এইগুলো ম্যাচিং করছেন কিনা। মার্কেট সাডেনলি কোনো একটা নিউজ আসলে সেইটাতে একটা প্যানিক, সেটাতে একটা ডাম্প অথবা পাম্প নেয়, এবং কোন একটা বিষয় সামনে ঘটবে কিন্তু সেটার রেজাল্ট মার্কেট যদি আগে জেনে থাকে তাহলে সেটার ইফেক্ট কম হয়। তার মানে 30 তারিখে রেট কাট হবে না সেটারই আমরা বিষয় কিন্তু মার্কেট আগে থাকতেই জানে। ঠিক আছে, তো মার্কেট একটা বিগ ডাম্প নিয়ে দিবে সেই ধরনের আশা আপনারা কম করবেন। মার্কেট কিছুটা কারেকশন নিতে পারে, সেটা হইতে পারে। আবার 30 তারিখে যদি রেট কাট না হয় এবং সেদিনই যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা পজিটিভ নিউজ আসে যে ট্রেড ডিল অথবা ইটিএফ অথবা কোনো একটা ভালো ক্রিপ্টো নিয়ে একটা বড় ধরনের পজিটিভ নিউজ দিল, রেট কাট না হইলেও তখন আবার পাম্পিং করতে পারে। সো রেট কাট হবে না, একটা ডাউন আপনি মনে মনে ধরে রাখতে পারেন, কিন্তু ডাউন যদি না হয় কি হবে সেটাও মনে মনে প্রস্তুতি রেখে দিবেন। নরওয়ে, ইউরোপের একটা কান্ট্রি নরওয়ে বিটকয়েন মাইনিং নিয়ে একটা সতর্কতা জারি করছে। কেন সতর্কতা জারি করছে? তারা যদি বাই চান্স ওয়ার্ল্ড ওয়ার 3 এই বছর শুরু হয়, সেই জন্য তারা বিটকয়েন গুলাকে তার মাইনিং অফ করে দিতেছে। 2 নম্বর আরেকটা জিনিস, ভিসা এবং মাস্টার কার্ড। যেসব কোম্পানি ভিসা এবং মাস্টার কার্ডের সাথে বা যেসব ব্যাংকগুলো ভিসা এবং মাস্টার কার্ডের সাথে ক্রিপ্টোকে যোগ করছে, সেইখানে আপনি যদি মনে করেন যে আপনার ট্রানজেকশন করেন, সেখানে একটা পয়েন্ট হবে, আপনি আপনার অ্যাপসে গিয়ে দেখতে পারবেন যেসব কোম্পানি করছে। আপনার যদি এই ট্রানজেকশনের এই কার্ডটা থাকে, তো আপনার সেই পয়েন্ট ওয়াইজ আপনাকে স্টেবল কয়েন দেওয়া হবে, যাতে আপনি ভবিষ্যতে সেই ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে সেটার সেই ক্রিপ্টো ইউজ করতে পারেন। তার মানে এটা খুবই একটা পজিটিভ বিষয়। এল সালভাডোরের পরে প্রথমবারের মতো গতকালকে পাকিস্তান বিটকয়েনে অফিসিয়ালি ইনভেস্ট করতেছে। ঠিক আছে, এত উপরে ট্রেন্ড করলো সেটা জানি না, তবে এটা একটা ভালো দিক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নাসদাক এবং S&P 500 এর যেসব কোম্পানিগুলো ছিল সেসব কোম্পানির মধ্যে বড় বড় কোম্পানিগুলো টোকেনাইজ হয়ে বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে আসতেছে। যেমন ধরুন অ্যাপল ব্লুফিনের সাথে একটা কন্ট্রাক্ট করতেছে। তো অ্যাপলের যে পেমেন্ট সিস্টেম, সেখানে ব্লুফিনের সাথে একটা কন্ট্রাক্ট আসতেছে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে একটু আগে আপনাদের বলছি, এবং ব্লুফিন এক্সচেঞ্জটাকে সম্ভবত প্রমোশন করার জন্য এই বিষয়টা করতেছে। যাই হোক, ব্লুফিন মোটামুটি এখন ভালো কিছু করতেছে। আপনার যদি ভালো লাগে বা আপনার যদি মনে হয় যে না ব্লুফিন ভালো কিছু, তো আপনি ব্লুফিন এক্সচেঞ্জটাও ইউজ করতে পারেন। বাংলাদেশের সাথে আমেরিকার সাথে গম নিয়ে ট্যারিফে একটা চুক্তি হয়েছে, সেখানে ট্যারিফ কিছুটা কমা দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য এটা বিরাট বড় একটা পজিটিভ বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, মালয়েশিয়ায় আগামী সপ্তাহে ক্রিপ্টো উইক এবং ব্লকচেন উইক ঘোষণা করা হয়েছে। সেখানে সম্ভবত ব্লকচেন এবং ক্রিপ্টোর একটা সামিট হইতে পারে। এটা মার্কেটের জন্য খুবই একটা পজিটিভ বিষয়। এছাড়া লাস্ট গুরুত্বপূর্ণ যে নিউজটা সেটা কি, ইউকে বা ইংল্যান্ডের যে রাজনৈতিক দলগুলো আছে সামনের ইলেকশনের জন্য তারা ক্রিপ্টোর প্রমোশন স্টার্ট করছে। অনেক রাজনৈতিক প্রার্থী এখন ক্রিপ্টোকে পজিটিভলি প্রমোশন করা শুরু করছে। সামনে ইংল্যান্ডে ক্রিপ্টো নিয়ে আরো পজিটিভ ভালো ভালো রুলস তারা তৈরি করবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা আমার এখানে শেষ। এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, যারা নাকি ইনফো গ্রুপে অনেকদিন ধরে জয়েন হইতে চাইতেছিলেন, ইনফো গ্রুপের ফর্ম ইয়েতে দেওয়া হয়েছে, আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, এবং নিচেও আমি আর এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিতেছি। এইখানে আপনি দুটা বিষয় পাবেন, ইনফো গ্রুপের ফর্ম এবং এই ফর্ম কারা সাবমিট করতে পারবেন। নিচে আরেকটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটার মধ্যে আপনি দেখবেন যে আমার 5টা এক্সচেঞ্জে আছে, যে 5টা এক্সচেঞ্জ আমি নর্মালি ইউজ করি, সেগুলোর রেফারেলে যারা নাকি মনে করেন আমার সাথে জয়েন করে, শুধুমাত্র তারাই আমার ইনফো গ্রুপে জয়েন করতে পারবে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।